আজকের এই যুব সমাজ থেকে সমাবেশ থেকে বলতে চাই, যারা ছাত্র সমাজের উপরে হামলা করেছেন, যারা ছাত্র সমাজের সাধারণ আমাদের ভাই বোনদের উপরে অত্যাচার জুলুম করেছেন, আজকে আইন শৃঙ্খলা বাহিনীর সকল দায়িত্বশীলদেরকে বলবো, অনতিবিলম্বে আজকে সকল অপরাধীদের তালিকা করে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করুন। নতুবা সারা বাংলাদেশে ছাত্র সমাজের নেতৃত্বে সারা দেশে এমন দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে 1971 সালের মতো আবারও এদেশকে নতুন করে স্বাধীন করে ছাড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই যুব সমাবেশে আর একটি বড় মিছিল আমাদের যুব সমাবেশে যোগদান করতেছে। আমরা তাকবীরের মাধ্যমে তাদেরকে স্বাগতম জানাবো। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। মিছিলকারীদের আগমন পাবনা জেলার পক্ষ থেকে, যুব আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী যুব সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সংগ্রামী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আল আমিন। বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী যুব আন্দোলন পাবনা পশ্চিম জেলা শাখার উদ্যোগে আজ ৮ম প্রতিষ্ঠা বার্ষিক সমাবেশে প্রধান অতিথি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, প্রধান বক্তা মুফতি মনসুর আহমদ সাকি সাহেব এবং উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে সবাই বক্তৃতা এখানে বিভিন্ন রকম বক্তৃতা দিয়েছে। আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয় নিয়ে কথা বলতে চাই। ইসলাম, আপনারা জানেন, ইসলাম is a complete code of life. এখানে কোনো অবকাশ, কারোর অবকাশ হওয়ার কথা নয়। এটা যে দ্বিমত করবে সে ইসলামে থেকে খারিজ হয়ে যাবে। কারণ দেখেন, ইসলাম এবং বিজ্ঞান এটা পরিপূরক, এটা হচ্ছে সম্পূরক, কখনো পরিপূরক নয়। এবং ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, আপনার বিজ্ঞানের পরবর্তীতে যে থিওরিগুলো আবিষ্কার হয়েছে সবগুলাই এখন কিন্তু প্রমাণিত হচ্ছে যে আজ থেকে 1400 অথবা 1450 বছর আগে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন তার প্রত্যেকটা কথা, তার প্রত্যেকটা কাজ এখন বিজ্ঞান দ্বারা আমরা প্রমাণ পাচ্ছি কিনা। আর প্রযুক্তি বিষয় যেটা আমি বলবো, প্রযুক্তি হচ্ছে, দেখেন আমার হাতে একটা মোবাইল, এখন সবার কাছে, একজন রিকশাওয়ালা থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সবার কাছে এখন একটা স্মার্টফোন রয়েছে। কিন্তু এই প্রযুক্তিটা আমরা কোন দিকে ধাবিত করতেছি, আমরা ইউজ করতেছি কোন দিকে? আমরা এই প্রযুক্তি যদি আমরা খারাপ দিকে আমরা যেভাবে ধাবিত হচ্ছি, আমাদের যুবকেরা কিছুদিন পরে আমরা দেখব আমরা একবারে আপনার গর্তে নিমজ্জিত হয়ে যাচ্ছি। তো এইটা কে আমাদের, আমরা ফেরেশতারা এসে আমাদেরকে এটা ঠিক করে যাবে না। যারা আদর্শবান যুবকরা আছেন, যারা আদর্শবান যুবকরা যদি জাগে তাহলে এই দেশ জাগবে। আদর্শবান যুবকের মাধ্যমেই আমরা দেশকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। সবাই
এই জন্য আসুন ইসলামী যুব আন্দোলনের ছায়াতলে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আমরা পীর সাহেব হুজুরের হাতকে শক্তিশালী করার জন্য আমরা ইসলামী যুব আন্দোলনে সবাই ছায়াতলে আসি এবং আমরা এই স্লোগান দেই যে ইসলামী যুব আন্দোলন ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং পীর সাহেব চরমনাইকে আমরা আরো শক্তিশালী করার জন্য আমাদের জান ও মাল দিয়ে আমরা তাকে সহযোগিতা করব ইনশাল্লাহ। এই বলে আমরা বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সংগ্রামী আইন বিষয়ক সম্পাদক যুবনেতা অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক। যুবনেতা অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং পাবনা জেলার বিভিন্ন স্থান হতে আগত আমার সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সবাইকে পাবনা পশ্চিম জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে 2016 সালে 28শে জুলাই ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা হয়। ইসলামী যুব আন্দোলন এমন একটি প্ল্যাটফর্ম, আমাদের মতো হাজারো যুবক আজকে এই প্ল্যাটফর্মে এসে তাদের জীবন পরিবর্তন এবং সংশোধন করতে সক্ষম হয়েছে। এজন্য আমি সর্বপ্রথমে পীর সাহেব হুজুর চরমনাইকে কৃতজ্ঞতা জানাই এই সঙ্গে জড়িত সকল সংগ্রামী যুব নেতাদের, যাদের অক্লান্ত পরিশ্রমের প্রেক্ষাপটে বর্তমান বাংলাদেশে যেখানে হাজারো যুবক আজকে নেশাগ্রস্ত, হাজারো যুবক যেখানে আজকে পথভ্রষ্ট, সেখানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাদের ছায়াতলে হাজারো যুবক তাদের নিজের জীবনকে আজকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পেরেছে। আমি বেশি কথা বলবো না, আমি শুধু একটি কথাই বলতে চাই, জীবনকে সুন্দর করে সাজাতে হলে আমার মতো হাজারো যুবক আজকে যারা ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন ছায়াতলে এসেছে তাদের অনুকরণ করুন। হাজারো যুবক ভাইদের বলবো, আপনারা ইসলামী যুব আন্দোলনের ছায়াতলে আসুন, জীবনটাকে সুন্দর করে সাজিয়ে তুলুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা জানি বাংলাদেশে ইসলামী রাজনীতির বড় একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ছিলেন আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই। বিশেষ করে সঙ্গীত অঙ্গনে অপসংস্কৃতিকে রুখার জন্য বিপ্লবী যে সঙ্গীতগুলো আমরা তার মাধ্যমে পেয়েছিলাম, এই অবদান বাংলাদেশের ইতিহাস সারা জীবন স্মরণে রাখবে। কথা ঠিক কিনা ভাই? আলহামদুলিল্লাহ, আমাদের সামনে মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলার ভাগিনা উপস্থিত হয়েছেন, আমাদের ছোট্ট শিশু শিল্পী মোহাম্মদ আসিফ মামুন। আমরা ওর মাধ্যমে একটি ইসলামী সঙ্গীত শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তারে নত করে তার মাথা। যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তারে নত করে তার মাথা। শহীদের সেই রক্তকে আজ এখন অপমান, শহীদের সেই রক্তকে আজ এখন অপমান। রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান।
সকালবেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে, বিকেলে আবার উৎস মেতে ইংলিশ হিন্দি গানে, ঠিক না? সকালবেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে, বিকেলে আবার উৎস মেতে ইংলিশ হিন্দি গানে। নিজেদের সব ভুলে গিয়ে চলো ভিনদেশীদের গান, নিজেদের সব ভুলে গিয়ে চলো ভিনদেশীদের গান। রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। হাতে শাখা মাথায় সিঁদুর হায়রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান। হাতে শাখা মাথায় সিঁদুর হায়রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান। নিজেদের সব ভুলে গিয়ে চলো ভিনদেশীদের গান, নিজেদের সব ভুলে গিয়ে চলো ভিনদেশীদের গান। রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে, আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে। আমি চাই ওই পশুদের রক্ত খেতে, কলমের কোথায় যারা ঘুষ নিতে চাই দুহাত পেতে। আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে, আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে। আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে, আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। ইসলামী সঙ্গীতের কিংবদন্তি মরহুম আইনউদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ এর রক্ত, গান তো তার মতনই হবে। তাকে জেলা শাখার পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার আয়োজনে আজকের এই ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ পাবনা জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মুফতি আরিফ কাসেমি সাহেব। বক্তব্য প্রদান করছেন মুফতি আরিফ কাসেমি সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العلي العظيم. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাবনা পশ্চিম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং তৌহিদি জনতা, সম্মানিত উপস্থিতি, আমরা সবাই অবগত আছি আমাদের দেশ একটি ক্রান্তি লগ্ন পার করতেছে। আমাদের দেশের মানুষ এখন আর ভালো নেই। প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুঃশাসন, মানুষের ভোটাধিকার হরণ সহকারে নানা রূপ দুর্নীতিতে আজকে আমাদের দেশ জর্জরিত। আজকে সারা বাংলাদেশে ছাত্রদের কর্তৃক যৌক্তিক আন্দোলন, কোটা আন্দোলনের, কোটা সংস্কার এবং কোটা বাতিলের যে আন্দোলন চলতেছিল, তার উপরে আমরা ইতিমধ্যে সবাই অবগত হয়েছি। সন্ত্রাসী কর্তৃক তাদের উপরে আক্রমণ করা হয়েছে। খুব গভীর ষড়যন্ত্র চলতেছে আমাদের বাংলাদেশকে মেধাশূন্য করতে, এদেশকে গোলামীর শৃঙ্খলে আবদ্ধ করার জন্য প্রথম পদক্ষেপ ট্রানজিট বাস্তবায়ন হয়ে গেছে। ট্রানজিটের মাধ্যমে আমাদের দেশ তার সার্বভৌমত্ব
হারাবে বলে আমরা মনে করি, কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের অধিকার চাই, ভাতের অধিকার, শিক্ষার অধিকার, বাঁচার অধিকার চাই। আজকে সরকারের আপ টু বটম, উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই দুর্নীতিগ্রস্ত। একজন গাড়ির ড্রাইভার, সেও শত শত হাজার হাজার কোটি টাকার মানুষ। একজন বেঞ্জির, এক কর্মকর্তা, দেশের প্রায় 100 ভাগের 1 ভাগের সে নিজেই মালিক হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? এই সুযোগটা তারা পেল কিভাবে? এই সুযোগটা কিসের বিনিময়ে তাকে দেওয়া হয়েছে? অবশ্যই এই বেঞ্জিরের মাধ্যমে কিছু অপকর্ম করানো হয়েছে, তার মাধ্যমে কিছু স্বার্থ হাসিল করে এই বেঞ্জিরকে অবৈধ টাকা অর্জনের রাস্তা খুলে দেওয়া হয়েছে, কথা বলে ঠিক কিনা? এই বেঞ্জিররা পার পায় কিভাবে? এই দুর্নীতিবাজরা পার পায় কিভাবে? আজকে আমাদের দেশের ব্যাংকের টাকা নাই, আজকে আমাদের দেশে উন্নয়নের নামে এক পদ্মা সেতু করে আমাদের 10 টাকা 20 টাকার আলু খেতে হচ্ছে 60-70 টাকা কেজি, কথা বলে ঠিক কিনা? এইরকম উন্নয়ন আমরা চাই না, এইরকম উন্নয়ন আমরা চাই না। ভিক্ষা করে নিয়ে এসে ফুটানি করা, এইরকম উন্নয়ন আমরা চাই না। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একজন ন্যায় শাসক হিসাবে চরমোনাই পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া তার নেতৃত্বে সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন করে এ দেশে আমরা খেলাফত প্রতিষ্ঠার জন্য সবাই অংশগ্রহণ করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই আমিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, সমাবেশের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাকুশী পাবনা পশ্চিম জেলা শাখার সম্মানিত সভাপতি মুফতি মাহমুদ হাসান। বক্তব্য রাখবেন মুফতি মাহমুদ হাসান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله العظيم. اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد. الحمد لله. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই যুব মজলিসের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, প্রধান আলোচক সহ সংগঠনের বিভিন্ন শাখার দায়িত্বশীলগণ এবং আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, দেশ প্রিয়, মানবতাবাদী মুসলিম তাওহীদি জনতা সকলের প্রতি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড পাবনা পশ্চিম জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই আয়োজন এর মূল যে কথাটি, সচেতন যুবক জাগলেই বাংলাদেশ জাগবে, এই রকম একটি বিষয়ের ওপরে। কিন্তু আমি বলতে চাই, একজন যুবককে যদি সচেতন হিসেবে গড়ে তুলতে হয়, তার জন্য দরকার একটি সুশিক্ষার ব্যবস্থা। একজন যুবক যদি সুশিক্ষা না পায়, সে কখনোই সচেতন হতে পারবে না। আর যে জাতির যুবকরা সচেতন হতে পারবে না, সেই জাতি কখনো তার সফলতার শিখরে পৌঁছতে পারবে না। যার জ্বলন্ত প্রমাণ আজকে আপনারা দেখুন, এক শ্রেণীর যুবক ছাত্র জনতা যখন তাদের অধিকার আদায়ের আন্দোলনে রত, এই অধিকার বাস্তবায়নের দায়িত্ব যার, দেশের প্রধানমন্ত্রী সে সময় বিদেশ সফরে, যখন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন, এই যুবকরা আশায় বুক বাঁধতেছিলেন, আমাদের মা হয়তো ফিরে আসছেন, তার আঁচলে হয়তো আমাদেরকে জড়িয়ে নেবেন, আমাদের দাবির হয়তো বাস্তবায়ন ঘটাবেন। কিন্তু ঘটল হিতে বিপরীত। এই সমস্ত যুবকদের কপালে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতি তকমা লাগিয়ে দেওয়া হলো। যুবকরা ক্ষিপ্ত হলো, দেশ উত্তপ্ত হলো, প্রতি মুহূর্তে উত্তপ্ত অবস্থা সামনের দিকে অগ্রসরমান। কিন্তু আমরা কখনোই এটা কামনা করেছিলাম না যে একজন জ্ঞানী গুণী বিচক্ষণ রাষ্ট্রপ্রধান তিনি এমন কোন কথা বলবেন যে কথা এ জাতির প্রত্যেকটি যুবকের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাবে।
আজকে বলা হচ্ছে রাজাকারের বাচ্চার এদেশে ঠাঁই নেই, কিন্তু যারা নিজেদেরকে রাজাকার রাজাকার বলে আজকে বলছে, এটা কি বাস্তবে তারা রাজাকার তাই বলছে, নাকি ধিক জানানোর জন্য বলছে? এই সাধারণ পুস্তকও যদি না হয়, তাহলে সে দেশকে পরিচালনা করে দেশকে সফল করবে কিভাবে বলেন? আমি ক্ষমতাসীন দলের ছাত্র দলের প্রধানের একটা বক্তব্যের অংশ এরকম শুনতেছিলাম। তিনি বলতেছিলেন এই সংগঠনের জন্ম হয়েছে রাস্তায়। আপনারা বলেন তো, সুস্থ বিবেক নিয়ে আমরা রাস্তায় জন্ম কাকে বলি? কোন ভালো জন্মকে কি রাস্তায় জন্ম বলি, না বেজন্মাকে রাস্তায় জন্ম বলি? আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যাদেরকে রাজাকারের বাচ্চা বলছেন, রাজাকারের নাতি বলছেন, পুতি বলছেন, তারাও নিজেদেরকে রাজাকার বলছে, রাজাকার রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার তাই বলছে না? কিন্তু আসলেই কি তারা রাজাকার তাই বলছে? না। আমাদের ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের প্রধান যেমন রাস্তায় জন্ম বলে নিজেকে বেজন্মা বুঝাতে চাননি, বর্তমান সময়ের ছাত্র জনতাও তুই কে আমি কে, রাজাকার রাজাকার বলে নিজেকে রাজাকার বুঝাতে চাই না, বরং বুঝাতে চাই জাতি হিসেবে আমরা লজ্জিত। যখনই আমরা আমাদের অধিকার আদায়ের আন্দোলনে রত হই, তখনই আমাদেরকে রাজাকারের তকমা দেওয়া হয়, জঙ্গিবাদের তকমা দেওয়া হয়। এভাবে আমাদের আন্দোলনকে বিকলাঙ্গ করার চেষ্টা করা হয়। এজন্য আমি বলবো, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা চরমোনাই পীর সাহেব হুজুর একটি সুযোগ্য জাতি গঠনের জন্য কোরআন শিক্ষা বোর্ড নামে একটি শিক্ষা ব্যবস্থার বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমাদের প্রত্যেক অভিভাবকের দরকার সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ যুবক তৈরি করে দেশ সংস্কারের আন্দোলনে রত হওয়ার জন্য কোরআন শিক্ষা বোর্ডের হাতকে মজবুত করা, পীর সাহেব চরমোনাই হুজুরের হাতকে মজবুত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং হুজুরের হাতকে মজবুত করার জন্য সর্বাত্মক চেষ্টা করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অল্প সময়ের মধ্যে আজকের সমাবেশের মধ্যমণি ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রদ্ধেয় আমির হযরত পীর সাহেব হুজুর সমাবেশ স্থলে এসে উপস্থিত হবেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের সমাবেশের সম্মানিত প্রধান বক্তা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমদ সাকিব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই 8ম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক যুব নেতা মাওলানা আনোয়ার হোসেন ফরিদী। বক্তব্য প্রদান করছেন যুব নেতা মাওলানা আনোয়ার হোসেন ফরিদী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. সম্মানিত সাথী বন্ধুগণ, আমরা সকলে আজকের আয়োজন সম্পর্কে আগেই শুনেছি। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের 8ম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ। আপনারা জানেন, পীর সাহেব চরমোনাই দামাত বরকাতুল আলিয়া 2016 সালের 28 জুলাই ইসলামী যুব আন্দোলন নামে একটি সংগঠন যুবকদের জন্য তৈরি করেছিলেন। আপনারা জানেন, একটি জাতি, একটি দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য দরকার হলো আদর্শবাদী যুব সমাজ। কথা ঠিক কিনা ভাই? যে সমাজের যুবকের আদর্শবাদী হবে না, যে সমাজের যে রাষ্ট্রের যুবকের আদর্শবাদী হবে না, তাদের দ্বারা কখনোই রাষ্ট্রীয় মেরামত সঠিকভাবে হওয়া সম্ভব না। কথা ঠিক কিনা? এজন্য বিশ্বাস করবো নাই, এ রাষ্ট্রকে মেরামতের দায়িত্ব নিয়ে এ রাষ্ট্রের মধ্যে যেন সঠিকভাবে মানুষ তার অধিকার ভোগ করতে পারেন, এজন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠন কায়েম করেছিলেন। কায়েমের পর থেকে শুরু করে পর্যন্ত আপনারা দেখেছেন সারা বাংলাদেশের মধ্যে গণ যুব জোয়ার তৈরি হয়েছে ইসলামী যুব আন্দোলনের ব্যাপারে। কথা ঠিক কিনা ভাই? আলহামদুলিল্লাহ, ধারাবাহিকতাই ইসলামী যুব আন্দোলন পাবনা পশ্চিম জেলা শাখাও আদর্শবাদী যুবকদের এক কাফেলা তৈরি করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে আমাদের কাজগুলো যারা পর্যবেক্ষণ করেছেন দেখেছেন,
ভাই? আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে ইসলামী যুব আন্দোলন কয়েকশো টিউবওয়েল, গরিব দুঃখী অসহায় মানুষের চিকিৎসা সেবা, রক্ত দান করা সহ সমাজের বিভিন্ন সেক্টরে ইসলামী যুব আন্দোলন পাবনা পশ্চিম জেলা শাখা কাজ করে যাচ্ছে। সুতরাং ব্যক্তচিত্তে কথা বলা যায়, আজকে যাদের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, যুবলীগ নামের সন্ত্রাসী যারা এদেশের ক্ষমতার স্বাদ ভোগ করতেছে, মূলত তারা এদেশের ক্ষমতা থেকে এদেশের জনগণের জন্য কোনো কাজ করতেছে না, তারা তাদের পেট পূজারি আর আঙ্গুল ফিরে করে গেছে, এদেশের মানুষের পকেট কেটে তারা টাকা প্রহার করতেছে। কথা বলেন ঠিক না? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ একটি ব্যতিক্রমী সংগঠন। আমি যুবক ভাইদেরকে বলবো, আমাদের দুনিয়ার হায়াত একদিন শেষ হবে। আমাদের সকলকে হায়াত সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আমাদের আল্লাহ তাআলার কাছে হায়াতের সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। অতএব আমার চিন্তা করা দরকার, আমার ভাবা দরকার, আমি যেই সংগঠন করতেছি এই সংগঠন আল্লাহ তাআলা আমার পরকালে আমার জন্য কি রেখেছেন, কি পদক্ষেপ দিবেন আমার ব্যাপারে। আমরা কুরআনুল কারীমের আয়াত পড়েছি, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সঙ্গী হও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও। ইসলামী যুব আন্দোলন আদর্শবাদী যুবকদের প্রিয় সংগঠন। একজন ইসলামী যুব আন্দোলনের সদস্যের দিকে তাকায় দেখেন, মাথা থেকে পা পর্যন্ত তার জিন্দগির এ টু জেড, তার পারিবারিক জীবন, তার সাংসারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার রাজনীতির জীবন, তার লেখাপড়ার জীবন, তার চাকরির জীবন, প্রত্যেকটা জায়গাতে আল্লাহ রাসূলের সুন্নাতের ঘাম, সাহাবীদের ঘাম। কথা বলেন ঠিক কিনা ভাই আমার? এর জন্য আমি পাবনা পশ্চিম জেলা শাখার সমস্ত যুব সমাজকে অনুরোধ করবো, আসুন ইসলামের ছায়াতলে, আসুন যুব আন্দোলনের ছায়াতলে, আসুন আমরা মানব সেবা করি, আসুন আমরা জাতির পাশে দাঁড়াই। আজকে বাজারের দিকে তাকান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমাদের না বিশ্বাস। কথা বলেন ভাইরা আমার? ভাইরা আমার, যেখানে যাবেন সেখানে দুর্নীতি, যে সেক্টরে তাকাবেন সেখানে লুটপাট চলতেছে। এজন্য দায়িত্ব নেওয়া লাগবে ইসলামী যুব আন্দোলন, আদর্শবাদী যুবকদের দায়িত্ব নেওয়া লাগবে। এ দেশ মেরামত করার জন্য যুব সমাজের বিকল্প আর নাই। এজন্য আসুন আমরা দেশকে মেরামত করি, দেশের জন্য রক্ত দেব, জীবন দেব, জান মাল সময় ব্যয় করে বিশ্বের ধর্মের নেতৃত্বে ইসলামী যুব আন্দোলনের পতাকা তলে যুব বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর! ইসলামী যুব আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ! আজকের যুব সমাবেশ সফল হোক, সফল হোক! সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপর যে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি জননেতা মাওলানা রবিউল ইসলাম। বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা রবিউল ইসলাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى إني جاعل في الأرض خليفة صدق الله العظيم ইসলামী যুব আন্দোলন অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এই যুব সমাবেশ। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই। মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় যুব আন্দোলনের নেতৃবৃন্দ সহ আমাদের জেলা উপজেলা সহ বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ। আমরা বিভিন্ন সময় ধরে আলোচনা শুনে আসছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার পক্ষ থেকে আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে। আমরা রাজনীতির এই পর্যায়ে এসে পর্যন্ত আমরা যতটা বুঝেছি, এদেশের বড় একটা শ্রেণীর মানুষ আসলে দিন চায়, ইসলামী রাজনীতি চায়,
কিন্তু পাশাপাশি আরেক শ্রেণীর মানুষ আছে যারা আমাদেরকে সাধারণ মানুষ থেকে আলাদা করে রাখার জন্য তারা বিভিন্নভাবে পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। বিধায় আমরা দীর্ঘদিন আমাদের সর্বাত্মক চেষ্টা করেও আমাদের পকেটের টাকা, আমাদের শ্রম, আমাদের মেধা ব্যয় করার পরেও আমরা এদেশের মানুষকে ইসলাম যে একটা শান্তির ধর্ম, ইসলামী রাষ্ট্র গঠন হলে যে সকল মানুষ তার সমান অধিকার সঠিকভাবে যে বুঝে পাবে, এটা আমরা এখনো মানুষকে বোঝাতে সক্ষম হই নাই। আমি যদি এখান থেকে বলি, হযরতে ওমরের জামানা, আবু বকরের জামানা, 4 খলিফা যখন খেলাফতের দায়িত্ব পালন করেছেন, এরকম শান্তির খেলাফতের জামানা দুনিয়াতে আর কোনোদিন ছিল না, আর কোনোদিন আসবেও। এর পিছনে কারণ ছিল হলো অনেক, তার মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি কারণ ছিল হলো যে আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে মানুষকে খলিফা বানিয়ে পাঠিয়েছি। একজন খলিফার খেলাফতের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই জিম্মাদারি দিয়ে দুনিয়াতে পাঠাবেন, সেই জিম্মাদারি সে দুনিয়াতে বাস্তবায়ন করবেন। সংগ্রামী উপস্থিতি, আমরা যারা এখানে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আর এই খেলাফতকে জমিনে বাস্তবায়ন করার জন্য যত রাজনৈতিক দল আজকে কাজ করতেছে, বাম দল বাদ দিয়ে আমরা ইসলামী দল যত দল আমরা কাজ করে যাচ্ছি এদেশে, আমি আমার জায়গা থেকে বলতে পারি একেবারে ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে অদ্যাবধি আমাদের বহু নেতা যারা প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত তারা জীবিত আছে, অনেকের হায়াত শেষ হয়ে যাওয়ার কারণে তাদের মৃত্যুবরণ করে কবরে চলে গেছেন। আলহামদুলিল্লাহ, শুরু থেকে আজ পর্যন্ত যারা জীবিত আছেন, যারা কবরে চলে গেছেন, আমাদের কেন্দ্র থেকে শুরু করে পীর সাহেব চরমোনাই থেকে শুরু করে আমাদের ছাত্র আন্দোলনের সাধারণ একজন সদস্য পর্যন্ত, আলহামদুলিল্লাহ, দুনিয়ার কোন লোভ লালসা আমাদেরকে পেয়ে বসে নাই। এটা কিসের কারণে হয়েছে? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, যার মধ্যে আল্লাহ তাআলার ভয় যত বেশি থাকবে, সে ব্যক্তি দুনিয়াতে তত স্বচ্ছ সুন্দর জীবন যাপন করতে পারবে। অতএব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোন এক নারী বলেছিলেন যে আমি সারা রাত ধরে সফর করব, না আমি আমার সম্ভ্র হারানোর, না আমি আমার সম্পদ লুণ্ঠনের আমি ভয় করব। কিন্তু আজকে আমাদের দেশে একজন মানুষ সে তার জীবন নিয়ে শঙ্কিত, সে তার জীবন নিয়ে শঙ্কিত, দিনের কথা সে তার দিন নিয়ে শঙ্কিত। এদেশের মানুষ স্বাধীনতা এনেছিল, আজকে আমরা স্বাধীনতা থাকবে কি থাকবে না তা নিয়ে আমরা শঙ্কিত। কারণ কি? কারণ হলো একটাই, যে আমাদের মধ্যে খোদা ভীতি নাই, তাকওয়া নাই, আল্লাহ তাআলার ভয় নেই। সংগ্রামী উপস্থিতি, আমি আজকে যারা আমরা এই আলোচনা শুনছি, যাদের কানেই আওয়াজ যাচ্ছে, আমি তাদেরকে উদারত আহ্বান জানাবো, আসুন এদেশের মানুষের অধিকার বাস্তবায়ন করতে হলে, এদেশের মানুষকে সত্যিকারের স্বাধীনতা ফিরিয়ে দিতে হলে, এদেশের মানুষের ভাতের অধিকার, পানির অধিকার, কথা বলার অধিকার, রাজনীতির অধিকার, লেখাপড়ার অধিকার, সবকিছুর অধিকারকে যদি আমরা সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমি মনে করি একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই এদেশে পারেন এদেশের মানুষের সার্বিকভাবে, সামগ্রিকভাবে মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে। অতএব আমি সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার পক্ষ থেকে যারা আমরা এখানে এসেছি, যাদের কানে আওয়াজ যাচ্ছে, আমি তাদেরকে বলবো, আসুন পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে আমরা পাবনা পশ্চিম জেলা শাখায় এমন একটি সংগঠন, এমন একটি শাখা, এমন একটি সংগ্রাম আমরা গড়ে তুলব, যার মাধ্যমে পাবনার মানুষের কমপক্ষে আমরা ইনশাআল্লাহ কি করব, ভাগ্যের পরিবর্তন ঘটাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এটা হলো ঐতিহাসিক একটা মঞ্চ। আপনারা দেখছেন যে বিভিন্ন সময় এখান থেকে বিভিন্ন বক্তব্য হয়েছে, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যানারে এখানে মানুষ এসে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি বুক ভরা আশা নিয়ে, একেবারে ওভার কনফিডেন্স নিয়ে আমি বলতে পারি
যে এত সুন্দর সুশৃঙ্খল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সদস্যদেরকে নিয়ে কোন দল তাদের প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারে নাই। ইনশাআল্লাহ আমি আপনাদেরকেও বলবো, আসুন আপনারা ইসলামী আন্দোলনের ছায়াতলে আসুন। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া ভালো করবেন, পরকাল ভালো করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমনাই জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই আয়োজন আমরা জানি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল সংগঠন আমরা যেটাকে বলি ইসলামী যুব আন্দোলন, এই ব্যানারে আয়োজন। কি কথা ঠিক না ভাই? বাংলাদেশের মধ্যে যদি মানে একেবারে সুশৃঙ্খল সব দিক থেকে, আলহামদুলিল্লাহ, আদর্শের দিক থেকে, রীতিনীতির দিক থেকে, তাহলে ইসলামী যুব আন্দোলনকে দলমত নির্বিশেষে 1 নম্বরে জায়গা দিতেই হবে। কথা ঠিক কিনা ভাই? আলহামদুলিল্লাহ, যেহেতু আজকে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ একটি ঐতিহাসিক জায়গা, এই জায়গাতে হাজারো দলের হাজারো সমাবেশ, অনেকেই মুরব্বীরা যারা আছেন দেখেছেন। এখানে দেশের বিখ্যাত যারা নেতা ছিলেন তাদেরও বক্তব্য এখান থেকে হয়েছে। তা আমি আমাদের আজকের প্রধান অতিথি মোহতারাম পীর সাহেব হুজুর চরমনাই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে আসবেন, আগমন করবেন। তো আজকের এই আয়োজন সৌন্দর্য বর্ধনের জন্য আপনাদের একটু কষ্ট স্বীকার করতে হবে। আমি জানি আমাদের সংগঠনকে যারা ভালোবাসে, যারা সম্পৃক্ত, তারা প্রত্যেকেই যে কোনো ভাবে, গত পরশুদিন পীর সাহেব চরমনার মাহফিল ছিল নওগাঁর মহাদেবপুরে, আমি নিজে দেখছি বৃষ্টি হচ্ছে, হাজারো মানুষ বসে বসে বয়ান শুনতেছে, কেউ নড়াচড়া করে নাই। এজন্য আমি অনুরোধ করবো এই সাইডে যারা আছেন, মেহেরবানি করে যারা চেয়ারে বসছেন, একটু সামনে এবং ডান সাইডে যদি একটু আসতেন, একটু কষ্ট স্বীকার করতেন, হয়তো একটু রোদ লাগবে, অল্প সময়ে আমাদের আজকের সমাবেশ শেষ হবে। তাহলে আপনাদের এই ত্যাগের দ্বারা ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামের সৌন্দর্য বর্ধন হবে, আল্লাহ আবার আপনার জীবন সুন্দর করে দেবে। তাই একটু পারা যাবে? মেহেরবানি করে ডান সাইডে যারা একটু আরামের জন্য হয়তো ছায়ার নিচে দাঁড়িয়েছি, মেহেরবানি করে একটু আমরা স্টেজের আপনাদের ডান সাইডে যাবেন এবং স্টেজের পিছন দিকে একটু যাবেন চেয়ার নিয়ে। অন্তত চেয়ারের স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা একটু মেহেরবানি করে বুঝায় চেয়ারগুলো নিয়ে যান, চেয়ারগুলো পিছনে এবং ডান দিকে, আপনাদের ডান দিকে জুড়া দেন ভাই, মেহেরবানি করে স্বেচ্ছাসেবক ভাই, অতি জলদি অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, এদেশের লাখো কোটি মানুষের রাজনৈতিক রাহবার পীর সাহেব চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া সমাবেশ স্থলে শুভাগমন করবেন ইনশাআল্লাহ। সমাবেশের পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন দিন কায়েম সংগঠন পাবনা পশ্চিম জেলা শাখার সম্মানিত সভাপতি, বামক সভাপতি মাওলানা আব্দুল জলিল। বক্তব্য রাখবেন মাওলানা আব্দুল জলিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়া নাশকুরুল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত অধ্যকার যুব সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জনাব হযরত পীর সাহেব হুজুর চরমনাই, প্রধান বক্তা, বিশেষ বক্তা, উপস্থিত আমার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইয়েরা, আমরা আজকে উপস্থিত হয়েছি যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের মধ্যে। আজকে আমরা বাংলাদেশের এই যুব সমাজকে নিয়ে গর্ব করতে চাই, কিন্তু যুব সমাজ আজ তাদের নৈতিকতা, তাদের চরিত্র এমনভাবে অধঃপতনে নিচ্ছে, এই যুব সমাজকে নিয়ে গর্ব করার মতো আমাদের অধিকার নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আমরা চাই এই যুব সমাজ তাদের অধিকার ফিরে পাক, যুব সমাজ তাদের নৈতিক চরিত্র সংশোধন করুক। এজন্য আমাদের আমির পীর সাহেব চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া ইসলামী যুব আন্দোলন নামে একটি সংগঠন করে এই দেশের লাখো কোটি যুবকদেরকে ইসলামের ছায়াতলে আসার জন্য যে প্ল্যাটফর্ম তৈরি করেছেন, এর দ্বারা আমরা যার বাস্তব প্রতিফলন আমরা সচক্ষে দেখছি, যে যারা ইসলামী যুব আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে আজ ইসলামী যুব আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করেছেন, তাদের কথাবার্তা, আচার আচরণ, নৈতিক চলাফেরা সব কিছুর মধ্যে ইসলামী ধাঁচে তাদের উন্নীত হয়েছে। কারণ এই দেশে থাকতে হলে, এই দেশে চলতে হলে যদি আমরা নীতি নৈতিকতা ঠিক রাখতে না পারি, তাহলে এই দেশে নষ্ট হবে, এই জাতীয় নষ্ট হবে। যেমন যারা অনেকে আছে আমাদের সমাজে, যারা রাহাবারি করছে, এদেশ পরিচালনা করছে, তারা নীতি নৈতিকতার অনেক বাক্য আমাদেরকে শোনায়, কিন্তু দেখা যায় তারা টেবিলের নিচ দিয়ে টাকা, অর্থ ইত্যাদি উপার্জন করে।
কদিন আগেও আমরা পরীক্ষার ফাঁস, ছাগল কাণ্ড ইত্যাদি এগুলোর থেকে আমরা জানতে পারি যে তারা নিজেরা তাহাজ্জুদ গুজার, নিজেরা বিভিন্ন নীতি নৈতিকর কথা মানুষকে বলতো, কিন্তু তারা দুর্নীতির শীর্ষে তাদের অবস্থান ছিল। আমাদের এই দুর্নীতি থেকে বাঁচতে হলে এই যুব সমাজকে অবশ্যই ইসলামী ছায়াতলে আসতে হবে। কারণ এই যুব সমাজ যেমন দেখেন অল্প একটু রোদ হয়েছে, এই রোদের কারণে আমরা এই সাইডে যারা ছিলাম আমরা সকলে গাছের নিচে চলে গেছি, কারণ রোদের ছায়ার নিচে বসা যায় না। ঠিক এই যুবক দুনিয়ার ছায়া যদি দুনিয়াতে এই রোদের ছায়া যদি বসতে তাদের কষ্ট হয়, এই ছায়ার মধ্যে তাকে যেতে হয়, ঠিক আখেরাতেও যেদিন অর্ধ হাত উপরে, এক হাত উপরে, সোহাত উপরে যেদিন এই সূর্যটা চলে আসবে, সেদিন এই কিছু যুবককে আল্লাহ তাআলা ডেকে ডেকে ওই আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। তার মধ্যে এক শ্রেণীর যুবক হলো যারা যৌবন বয়সে আল্লাহ তাআলার গোলামি দাসত্ব করে। এজন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ হব, যুবকদেরকে, আমাদের এই সন্তানদেরকে, আমাদের কচিকাঁচা বাচ্চাদেরকে ইসলামী পথে ওঠানোর জন্য, বিশেষ করে যারা যুবক ভাই আছি, আজ যুব সমাজ মাদকাসক্ত বিভিন্নভাবে বিভিন্ন অপকর্মের মধ্যে জড়িত, আমরা প্রত্যেককে দাওয়াত দিচ্ছি আপনারা আসেন, এই ইসলামী যুব আন্দোলনের ছায়াতলে আপনারা আশ্রয় গ্রহণ করেন। আপনার দ্বীন, ঈমান, আপনার আমল, আখলাক, তাহজিব, তামাদ্দুনের মধ্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী শাসনতন্ত্র মুক্তির মূল মন্ত্র, নেতা নাই, নীতি চাই, বীর সাহেব ধর্ম নাই। সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত, আমি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত, নেতা নাই, নীতি চাই, বীর সাহেব ধর্ম নাই। সংসদে দেখতে চাই, বীর সাহেব ধর্ম নাই। সারা বাংলায় শুনতে পাই, বীর সাহেব ধর্ম নাই। যেই নেতার জড়ি নাই, বীর সাহেব ধর্ম নাই। আপনার জেলার পক্ষ থেকে শুভেচ্ছা, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, বিশ্ব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। আজকের সমাবেশ যুব সমাবেশ সারা বাংলায় শুনতে পাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। নেতা নাই, নীতি চাই, সারা বাংলায় শুনতে পাই, ইসলামী যুব আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, ইসলামী যুব আন্দোলন। সাথী বন্ধুগণ, আজকের এই যুব সমাবেশে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আজকের যুব সমাবেশের প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি মানুষের রাজনৈতিক রহবার পীর সাহেব কারবালাই দাওয়াত বরকাতুল আলিয়া। উপস্থিত হয়েছেন পীর সাহেব কারবালাই দাওয়াত বরকাতুল আলিয়া। সম্মানিত উপস্থিতি, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাটনা পশ্চিম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যুব নেতা মোহাম্মদ মিনহাজুল ইসলাম। বক্তব্য প্রদান করছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যুব নেতা মোহাম্মদ মিনহাজুল ইসলাম। নারায়ে তাকবীর,
হোক। ভাই লন্ডন বাড়ি করলে সেই ঝামেলা না এই সেই না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়া সালাতু লি আহলিহা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। মঞ্চে উপবিষ্ট আজকের প্রোগ্রামের সেরে তাজ, জাতির রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, উপস্থিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকি ভাই সহ মঞ্চে উপবিষ্ট জেলা ও নগর নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিপ্লবকামী দেশের শান্তিপ্রিয় জনতা, আজকে এই অনুষ্ঠানে যে আলোচনাগুলি হলো, আমি যদি সংক্ষেপে বলতে চাই, এই সমাবেশ থেকে দাবি এসেছে আজকে আমরা আমার টাকায় যেই প্রশাসনকে লালন করি, সেই প্রশাসন থেকে আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কটূক্তি করা হয়, ঠিক কিনা? আজকে এদেশের সর্বোচ্চ চাকরিজীবীদের স্থান পাবলিক সার্ভিস কমিশন, সেখানে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার লক্ষ লক্ষ টাকায় বিসিএস এর প্রশ্ন ফাঁস করে দেয়। আজকে রাজপথে দাঁড়িয়ে ছাত্রদেরকে আন্দোলন করতে হয় কোটা পরিবর্তনের জন্য। আমি শুনেছি অনেক মুক্তিযোদ্ধাই এই কোটা আন্দোলন দেখে এই কথা বলতে বাধ্য হয়েছেন। বাংলাদেশে চাকরিতে কোটা ব্যবস্থা মুক্তিযোদ্ধাদের উপরে একটা অপমানজনক প্রথা। সুতরাং অনেক মুক্তিযোদ্ধাও এই কোটা পরিবর্তনের জন্য জোর দাবি জানিয়েছেন। আমাদেরকে আন্দোলন করতে হয় খাদ্যের জন্য, আমাদের আন্দোলন করতে হয় বস্ত্রের জন্য, আমাদের আন্দোলন করতে হয় বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তার নিশ্চয়তার জন্য। আমার প্রশ্ন, আজকে এই বাংলাদেশ স্বাধীন, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম লক্ষ প্রাণের বিনিময়ে, হাজার হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে। তাহলে কেন এই বাংলাদেশের বুক চিরে রেল, ভারতের রেল কেন প্রবেশ করতে যাচ্ছে? আমি তো মনে করি এটা বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক চুক্তি। এই সমাবেশ থেকে আমি এই ধরনের আরো 10টি চুক্তি করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত থেকে এসেছেন, এই চুক্তিগুলো প্রত্যাহারের জন্য জোর দাবি জানাচ্ছি। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, কেন আজকে আমাদেরকে ভাতের জন্য বিপ্লব করতে হচ্ছে? কেন আমার দেশের, আমার নিরাপত্তার জন্য আন্দোলন করতে হচ্ছে? কেন? আমি একটু পেছনে ফিরে যেতে চাই। ইসলামী বিপ্লবের, ইসলামী খেলাফত ব্যবস্থার একজন ইহুদিবাদী মুনাফিক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে মুসলিমদের ঐক্যে ফাটল ধরিয়েছেন। আপনারা জানেন, যারা ইসলামী ইতিহাস পড়েছিলেন, আমরা বাঙালিদের রাজনৈতিক ইতিহাসেও তেমনি দেখেছি। একজন ঘোষেরি বেগম ছিল নবাব সিরাজউদ্দৌলার পতনের জন্য যথেষ্ট। আমরা স্বাধীনতা পরবর্তী অনেক আন্দোলন দেখেছি, অনেক সংগ্রাম দেখেছি, আমরা সফলতা অর্জন করেছি। কিন্তু আজকে এই অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশের অধিকাংশ আন্দোলন সংগ্রামে আমরা ব্যর্থ হচ্ছি, কারণ আমাদের মধ্যে অসংখ্য ঘোষেরি বেগম তৈরি হয়েছে, আমাদের মধ্যে অসংখ্য ইহুদিবাদী মুনাফিক তৈরি হয়েছে। মনে রাখতে হবে ভাই, আমাদের আন্দোলন সংগ্রাম যতই আমরা করি না কেন, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের মধ্যে এই ইহুদিবাদী চক্রান্ত যেন দাঁড়া বাঁধতে না পারে। আমরা যদি সজাগ থাকতে পারি, সেদিন বেশি দূরে নয়,
আমাদের বাংলাদেশে ভাতের লড়াই করতে হবে না, আমাদেরকে অস্তিত্বের লড়াই করতে হবে না, সেদিন বেশি দূরে নাই। আমরা আমাদের ঐক্যকে ধরে রাখার জন্য আমরা যদি সজাগ থাকতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। তার আগে একটি কথা, পীর সাহেব চরমনাই যেখান থেকেই ডাক দিক, আমরা যেখানেই থাকি না কেন, তার পেছনে তার ডাকে সাড়া দিয়ে রাজপথে এসে আমরা রাজি আছি কিনা ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার উদ্যোগে 8ম প্রতিষ্ঠা বার্ষিকী যুব সমাবেশের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মুহতারাম সেক্রেটারি জেনারেল মাওলানা মনসুর আহমদ সাকি। বক্তব্য রাখবেন মুফতি মনসুর আহমদ সাকি। নারায়ে তাকবীর। ইসলামী যুব আন্দোলন। আলহামদুলিল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম শাখা কর্তৃক আয়োজিত আজকের 8ম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির, আমাদের প্রাণপ্রিয় রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দ, আমার সনবিষ্ট বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, থানা থেকে আগত যুবক ভাইয়েরা, সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 2016 সালের 28শে জুলাই মহতারাম আমির পীর সাহেব হুজুরের ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নামক একটি প্ল্যাটফর্ম তিনি তৈরি করে দিয়েছিলেন। সেই ছোট্ট একটি প্ল্যাটফর্ম আজকে সময় ব্যবধানে আজকে 8 বছর পরে এসে বাংলাদেশের মানুষের কাছে একটি আশ্রয়স্থল, একটি আস্থার ঠিকানা হিসাবে আজকে আত্মপ্রকাশ করেছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? গত 8 বছরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত যুব আন্দোলন দায়িত্বশীল সদস্য কর্মীদেরকে নিয়ে নার্সিং করার মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে, পরিচর্যার মাধ্যমে একজন পথ বলা যুবককে, একটি পথ হারা যুবককে, মাদকাসক্ত যুবককে, সন্ত্রাস নৈরাজ্যের পথে পরিচালিত হওয়া যুবককে সেখান থেকে ফিরে এনে একজন আদর্শিক যুবক হিসাবে এই সমাজকে ইসলামী যুব আন্দোলন আজকের এই যুব সমাজ উপহার দিয়ে কেন হয় আমার। আজকের 8 বছর পরে এসে আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে ইসলামী যুব আন্দোলন যারা করে তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত যুব আন্দোলনের কোনো সদস্য, কোনো কর্মী, কোনো সদস্যের গায়ে মাদকের কোনো গন্ধ নেই। যুব আন্দোলনের কোন সদস্য, কোন কর্মীর রক্তের মধ্যে দূষিত কোনো রক্ত নেই। যুব আন্দোলনের কোন কর্মী, কোন সদস্য টেন্ডারবাজি, রাহাজানি, ছিনতাই, অপরাধ প্রবণতা কোন কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। ঠিক কিনা হয় আমার? অতএব এই বাংলাদেশকে যদি সোনার বাংলাদেশ গড়তে হয় তাহলে আগে সোনার যুবক গড়তে হবে। ঠিক কিনা হয় আমার? অতএব সোনার যুবক ছাড়া, সোনার মানুষ ছাড়া সোনার বাংলা গড়া সম্ভব নয়। সেজন্য পীর সাহেব চরমনাই এই সোনার যুব সমাজ তৈরি করেছেন, আদর্শিক যুব সমাজ তৈরি করেছেন। অতএব পীর সাহেব চরমনাই নেতৃত্বেই এই বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ হতে পারে। ঠিক কিনা হয় আমার? আমরা স্পষ্ট বলতে চাই, আজকে যে বাংলাদেশের পরিস্থিতি আমরা দাঁড়িয়েছি, আজকে যে অবস্থা বাংলাদেশে চলছে, আজকে আমাদের সরকার ভারতের সাথে যে চুক্তি করেছেন, যে করিডোর তারা দিয়েছেন, যে ট্রানজিট তারা করে দিয়েছেন, এই ট্রানজিট করিডোর দেওয়ার মধ্য দিয়ে আমরা বলতে চাই আমার সরকার আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পিছিয়ে দিয়েছে। ঠিক কিনা হয় আমার? আমাদের সামনে একেবারে স্পষ্ট ইতিহাস রয়েছে। আপনারা আসামের কথা জানেন, আপনারা হায়দ্রাবাদের কথা জানেন, পূর্ব অঞ্চলের কথা আপনারা জানেন। এই সমস্ত অঞ্চলগুলো ব্রিটিশ আমলেও একটি শাসিত রাষ্ট্র ছিল, একটি স্বাধীন রাষ্ট্র ছিল, যেই দেশের মধ্যে সরকার ছিল, যেই দেশের মধ্যে আলাদা মুদ্রা ছিল, আলাদা ভাষা ছিল, আলাদা রাষ্ট্র কাঠামো ছিল, আলাদা পুলিশ ছিল, আলাদা সেনাবাহিনী ছিল। অর্থাৎ একটি রাষ্ট্রের যা যা থাকা দরকার এই হায়দ্রাবাদে তাই ছিল। কিন্তু ইতিহাসের গহীনিতে আমরা দেখছি 47-এর পরে 48-এ এসে এই হায়দ্রাবাদ নামক ভূখণ্ডটি আজকে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গেছে। ঠিক কিনা ভাইয়েরা আমার?
আমরা তখন শঙ্কিত হই যখন আমার দেশে করিডোর দেওয়ার নামে, ট্রানজিটের নামে ভারতের সাথে গোলামির চুক্তি করে, তখন আমরা শঙ্কিত হই। আমাদের স্বাধীনতা নিয়ে, আমাদের সার্বভৌমত্ব নিয়ে আমরা শঙ্কিত না হয় আমরা পারি না। আমরা স্পষ্ট বলতে চাই, আজকে হায়দ্রাবাদে পরিণত হওয়ার কারণ কি ছিল? মূল কারণ ছিল হায়দ্রাবাদ ওই সময় এসে ভারতীয় তৎকালীন সরকাররা, ভারতকালীন যারা ক্ষমতায় ছিলেন, তারা হায়দ্রাবাদের মধ্যে তাদের রাষ্ট্রপক্ষ বিরোধী পক্ষের মধ্যে এমন দাঙ্গামা শুরু করেছিল, এমন অশান্তি সৃষ্টি করেছিল। সেই দাঙ্গামার মধ্য দিয়ে তৎকালীন ভারতীয়রা হায়দ্রাবাদের মধ্যে সেনাবাহিনী প্রেরণ করেছিলেন শান্তি রক্ষার জন্য, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। ইতিহাস প্রমাণ করে সেই সেনাবাহিনী আসার মধ্য দিয়ে কার্যত তারা হায়দ্রাবাদকে তারা দখল করেছিল। আজকে তারা যে ট্রানজিটের নামে, আজকে করিডোরের নামে তারা আজকে যে চুক্তি করেছে, এই চুক্তির মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে পড়ছে। আজকে বাংলাদেশের পরিস্থিতি আপনি লক্ষ্য করেছেন। আজকে দেশের মধ্যে সরকার দল, বিরোধী দল, ভিন্ন মতের রাজনৈতিক দলগুলোর উপরে যেভাবে নিপীড়ন করা হচ্ছে, যেভাবে জুলুম করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, এভাবে একটি দেশকে আজকে যুদ্ধ ভাব তৈরি করেছেন। এই যুদ্ধ ভাব তৈরি করে দিয়ে, দাদাবাবুদেরকে খুশি করে দিয়ে আমার দেশকে দখল করার পায়দা করছে ভারত। অতএব আমরা একজন বিবেকবান মানুষ হিসাবে, একজন আদর্শিক যুবক হিসাবে আমরা এই অপকর্ম কখনোই আমরা বরদাস্ত করতে পারি না। আজকে নেপাল এবং ভুটানের সাথে আমাদের দূরত্ব মাত্র 18 কিলোমিটার আর 34 কিলোমিটার। আজকে এই 18 কিলোমিটার দূরত্ব, 34 কিলোমিটার দূরত্বের মধ্যে আজকে আমরা ট্রানজিট করবে বাংলাদেশ। ভারত আমাদেরকে সেই সুযোগ দেয়নি, বরং ভারত আমাদের বুকের উপর দিয়ে পরে 1000 মাইল কিন্তু ট্রানজিট নিয়ে গেল, তারা করিডোর নিয়ে গেল, কিন্তু আমাদের সেই ন্যায্য হিস্সা কিন্তু সরকার আনতে পারেনি। শুধু তাই নয়, যে 10টি সমঝোতা করেছেন, চুক্তি করেছেন। আজকে ফারাক্কাবাদের কথা আপনারা জানেন, যে ফারাক্কাতে বর্ষার সিজন আসলে আমাদের উত্তর অঞ্চলে ভাবুনরা, উত্তর অঞ্চলে আমাদের জনগোষ্ঠী যারা আছেন তারা বন্যার পানিতে ডুবে পড়ে, আর খরার মৌসুমে তারা খরার মধ্যে তারা ফেটে পড়ে। এইভাবে আমাদের যে ফারাক্কার যে ন্যায্য হিস্সা ছিল সেই হিস্সা আদায় করতে পারেনি। ফারাক্কা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী কথা বলতে পারেনি, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তারা আজকে বিকিয়ে দিয়ে এসেছে। আমরা দেখেছি 72-এ যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের সাথে চুক্তি করেছিলেন, সেই চুক্তির প্রেক্ষাপট আমাদের জানা আছে। 2009 যখন 8-এ ক্ষমতায় এসে 2009 যে চুক্তি বর্তমান আওয়ামী সরকার ভারতের সাথে করেছিলেন, সেই প্রেক্ষাপট আমাদের জানা আছে। 2018 নির্বাচন পাশ করার পরপরই 2019-এ এই ভারতের সাথে এই বর্তমান সরকার চুক্তি করেছিলেন। 2024-এ নির্বাচন শেষ করার পরপরই এখন আবার ভারতের সাথে তারা চুক্তি করলেন। এই চুক্তিগুলো প্রত্যেকটা চুক্তি প্রমাণ করে এই সরকারকে ভারতই ক্ষমতায় এনেছে। ভারতের দাদাবাবুদের ব্যক্তিস্বরূপে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পরপরই ভারতের দাদাবাবুদেরকে খুশি করার জন্য আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আজকে তারা বিসর্জন দিয়ে আজকে আমার দেশকে তারা হুমকির মুখে ফেলে দিয়েছে। শুধু তাই নয়, আজকে আমাদের দেশের সাধারণ শিক্ষার্থীরা আজকে কোঠা সংস্কারের দাবি তুলেছে। একটি যৌক্তিক দাবি কোঠা সংস্কারের। আপনারা শুনলে আশ্চর্যিত হবেন যে চাকরিতে প্রায় 54% কোটা আজকে তারা সংরক্ষণ করে রেখেছে। আপনারা বলুন তো, 54% কোটা যদি চলে যায়, বাকি মেধাবীরা তারা চাকরিতে সুযোগ পাবে কি করে? তাদের মেধার মূল্যায়নটা কি করে হবে? যার কারণেই তো আজকে প্রশাসনের মধ্যে, সরকারের বিভিন্ন পর্যায়ে আজকে দুর্নীতির রমরম ব্যবসা চলছে। আজকে এই কোটার নাম দিয়ে মেধাবীদেরকে অমূল্যায়ন করা হয়েছে। আমরা কোটার বিরোধী নই, বরং আমরা বলতে চাই মুক্তিযোদ্ধার নামে যে কোটা আছে সেই কোটা বহাল থাকবে, অন্য যে কোটা সেই কোটা বহাল থাকবে, কিন্তু সেই কোটা সংস্কার করে একটি ন্যায্য হিস্সা মতো করে এসে সেই কোটা বহাল রাখা হোক। কিন্তু সেই কোটা যদি 54% আর 50-60% হয়, এই কোটা এই ছাত্রদের সাথে, মেধাবীদের সাথে বৈষম্য ছাড়া আর কিছু হতে পারে না। অথবা আমরা আজকের এই প্রোগ্রাম দাবি করতে চাই 10%-এর মধ্যে কোটা নামিয়ে আনতে হবে, 10%-এর অধিক কোটা রাখা যাবে না, এবং ছাত্রদের এই নৈতিক আন্দোলন, এই দাবিকে তারা মেনে নিতে হবে। আজকে আমরা দেখছি যখনই এই দেশে কোনো আন্দোলন হয়, প্রতিবাদ হয়, তখনই সরকার গায়ের জোরে বেশি শক্তি দিয়ে সেই আন্দোলনকে দামিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা দেখছি আজকে সাধারণ ছাত্র আজকে আন্দোলন করেছেন। সাধারণ ছাত্ররা রাজনৈতিক কোনো এজেন্ডা নিয়ে তারা মাঠে আসেনি,
বরং তাদের অধিকার নিয়ে তারা মাঠে এসেছেন, তাদের কথা বলে তারা মাঠে এসেছিলেন। কিন্তু আমরা দেখলাম গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ছাত্রলীগ নেককারজনক ভাবে সাধারণ ছাত্রদের উপরে হামলা করেছে, মা বোনদের উপরে হামলা করেছে, নির্যাতন করেছে, এটা কোনো সভ্য দেশে হতে পারে না। একটা বাচ্চার অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষ বিদ্যাপীঠে এভাবে নৈরাজ্য হবে, সন্ত্রাসী করবে, সেই সন্ত্রাসীদেরকে শিক্ষা প্রতিষ্ঠান রাখার কোনো সুযোগ নেই। আমরা বলতে চাই, আমরা দেখেছি গতকাল গভীর রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে নির্মম হত্যাকাণ্ড করা হয়েছে, যে নির্মম ভাবে গুলি চালানো হয়েছে, নির্মম ভাবে আক্রমণ করা হয়েছে, নিরস্ত্র ছাত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এটা কোনো সভ্য দেশের রাজনীতি হতে পারে না। আমরা স্পষ্ট বলতে চাই, আপনারা সরকার যদি আপনি মনে করে থাকেন গায়ের জোরে নিজের পেশি বলে প্রশাসনকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করবেন, আপনি মনে রাখবেন গাদ্দাফি 42 বছর পর্যন্ত ছিল। বিভিন্ন পৃথিবীর ইতিহাসে তালাশ করে দেখবেন 22 বছর, 20 বছর, 40 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারপরে কিন্তু এমন পতন হয়েছিল যে এই পতনের মধ্য দিয়ে তাদের শেষ সম্বলটুকু রক্ষা করতে পারেনি। অতএব আমরা আওয়ামী লীগকে বলবো, আপনারা এখনো আপনার উদয় শক্তি হোক, আপনাদের বোধ সময় বা বৃদ্ধি পাক, আপনারা দেশের জনগণের জন্য, মানুষের জন্য, মানুষের মৌলিক অধিকার ফিরে দেওয়ার জন্য এখন সচেষ্ট না হন, এদেশের মানুষ আর ঘরে বসে থাকবে না। এদেশের মানুষ 71 স্বাধীন করেছিল রাষ্ট্র, 71 দেশ ভাগ করেছিল। এই দেশের মানুষ তার অধিকার আদায় করার জন্য রক্ত দিতে জানে, জীবন দিতে জানে। সেই মানুষ তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য প্রয়োজনে আবার 71-এর মতো যুদ্ধে জিততে হবে ইনশাআল্লাহ। আগামীর আন্দোলন সংগ্রামে আপনাদের উপস্থিতি কামনা করে আমি বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ে তাকবীর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার উদ্যোগে আয়োজিত 8ম বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী যুব সমাবেশের এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার আমিরুল মুজাহিদিন পীর সাহেব কারবালাই দামাত বরকাতুল আলিয়া। বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির পীর সাহেব কারবালাই দামাত বরকাতুল আলিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। পাবনাবাসীর পক্ষ থেকে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العلي العظيم. মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। ইসলামী যুব আন্দোলন পাবনা পশ্চিম জেলা শাখার আয়োজনে আজকের এই যুব সমাবেশের সভাপতি, মঞ্চে যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে বিশেষ করে উপস্থিত হয়েছে ইসলাম দেশ মানবতার পক্ষে যারা সামনে দায়িত্ব পালন করবে অন্যায়ের প্রতিবাদে। আমার প্রিয় যুবক, আমার প্রিয় যুবক ভাইরা, আজকে বাংলাদেশের যে অবস্থান চলছে, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন,
শরীরে সর্বত্র যদি রোগ ছড়িয়ে পড়ে, ডাক্তার ঔষধ দেবে কোন জায়গায়? আজকে আমাদের বাংলাদেশের যে কোনো সেক্টর, যে কোনো ক্ষেত্র, যে কোনো জায়গায় আমরা যখন নজর রাখি, আলোচনা করি, এমন কোনো একটা জায়গা নাই যেই জায়গাটা সুন্দরভাবে চলছে। বরঞ্চ আজকে আমরা আশ্চর্য হই যে বাংলাদেশের ভিতরে এখন চলমান যে দাবিটা চলছে, ছাত্রদের কোটা সংস্কার, এই কোটা সংস্কারের দাবিটা এটা কি ন্যায্য না অন্যায্য? এই ব্যাপারটা তো আলোচনা করলে একবারে সর্বত্রই বলবে এটা একটা ন্যায্য দাবি। তারপরেও সরকার সহ যারা নাকি প্রশাসন সহ বিভিন্ন দেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন, দাবি তুলতে পারে, কিন্তু সরকারের দায়িত্ব কি এটা আলোচনার মাধ্যমে সুন্দর একটা পরিবেশ তৈরি করে ভারসাম্যতা ঠিক রাখা, দেশ সুন্দর একটা পরিবেশ তৈরি করা। কিন্তু আমরা কি দেখছি, প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, আমরা বলবো এটা কোন দেশের প্রধানমন্ত্রী বক্তব্য হতে পারে না। আজকে বাংলাদেশ পরিচালনা করে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের সাহেব যে বক্তব্য রেখেছেন, এই দেশ স্বাধীন হয়েছিল মূলত তিনটা পয়েন্টের উপরে ভিত্তি করে। একটা হলো সাম্য, আর একটা হলো মানবিক মর্যাদা, আর একটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আজকে কোটা সংস্কার যারা দাবি করেছে তাদের প্রতিবাদ এবং তাদেরকে দমন করার জন্য ওবায়দুল কাদের সাহেব যে বক্তব্য রেখেছেন, ছাত্র লীগই নাকি তাদের দমন করার জন্য যথেষ্ট বা তারা করবে। এর অর্থ কি? আজকে আইন কাদের হাতে তুলে দেওয়া হলো? তাহলে আদালত, প্রশাসন সুন্দর পরিবেশ রাখার জন্য দায়িত্ব কারা পালন করবে? তার বাস্তবতা আমরা দেখেছি। আজকে ঢাবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে তাণ্ডব আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে, এরকম ন্যাক্কারজনক, এরকম ঐতিহাসিক একটা খারাপ ইতিহাস আমাদের বাংলাদেশে আর নজরে পড়ছে কিনা এটা আমার জানা নাই। আজকে দুঃখ সহকারে বলতে হয় যে তাদের যে দাবিটা, আজকে অনেক বাপ মা, অনেক রিক্সাওয়ালা আমার ভাইরা আমার জানা আছে, তারা এই রোদ্রের ভিতরে রিক্সা বহন করে টাকা উপার্জনের মাধ্যমে তার সন্তানটাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার পরে ভবিষ্যৎ সে একটা বাংলাদেশের তার মেধা এবং তার যোগ্যতার বলে সে সুন্দর একটা কর্মক্ষেত্র পাবে, এর মাধ্যমে দেশ সুন্দর পরিচালনা করবে। কিন্তু আজকে যে কোঠার নামে প্রায় 50-এর মতো শতকরা কোঠা নির্ধারণ রয়েছে, কি বলা হয়েছে, মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের জন্য এবং আর অনেক। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, মুক্তিযুদ্ধ করেছে তারা সবই কি আওয়ামী লীগ না বিএনপির মধ্যেও আছে? কথা বলে না, ইসলামী আন্দোলনের মধ্যেও আছে। আমাদের কিন্তু মুক্তিযোদ্ধা পরিষদ আমাদের সংগঠন রয়েছে, সেখানে কিন্তু হাজার হাজার শত শত মুক্তিযুদ্ধ যারা করেছে তারা কিন্তু এর সাথে কমিটিতে জড়াইয়া আছে। কিন্তু কোন চাকরির ক্ষেত্রে, কোন সুবিধার ক্ষেত্রে দেশে বিএনপির কোন মুক্তিযুদ্ধ তার সন্তান বা তার নাতি বা তার আদার বাংলাদেশে কোন সুবিধা পায়? এটা জোরে বলেন, পায়? আচ্ছা, ইসলামী আন্দোলনের মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের ছেলে সন্তান এবং তাদের নাতিরা কোন সুবিধা পায়? আসলে এটা একটা গ্রাম্য একটা কথা আছে, মূলা ঝুলিয়ে এই শব্দটা ব্যবহার করে, কারণ এই শব্দটার প্রতি সবাই দুর্বলতা আছে। তারা দেশের জন্য যারা জীবন দিয়েছে, দেশের জন্য যারা পঙ্গু হয়েছে, রক্ত দিয়েছে,
স্বাভাবিক তাদের জন্য একটা সুবিধা থাকবে, এটাই তো বাস্তবতা। কিন্তু এই মূলা ঝুলিয়ে আজকে আসলে মূলত যারা আওয়ামী লীগ করে তাদেরকেই এই দেশের সব সুবিধা তাদের জন্যই নির্ধারণ করা হয়, আর বাংলাদেশের সব জনগণকে প্রত্যাখ্যাত করা হয়েছে সমস্ত সুবিধা থেকে। শুধু তাই নয়, আজকে আপনারা দেখেছেন এক মুক্তিযুদ্ধের ঘটনা কালকে শুনলাম। সে মুক্তিযুদ্ধ নাম দিয়ে তার পাল্লব পুত্র নাম দিয়ে এরকম কয়েকজনের চাকরির ব্যবস্থা করেছে। এখানে যোগ্য অযোগ্যের কোনো ভেদাভেদ নাই। আমরা পরিষ্কার বলছি, আজকে যে বর্তমানে যে জুলুম চলছে, যে নির্যাতন চলছে, আজকে সরকার দলীয় ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, তারা যে বিভিন্ন কায়দায় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র লাঠি হাতে নিয়ে আজকে প্রশাসনের সহযোগিতায় যে জুলুমগুলো করছে, ইতিহাস পড়লে দেখবেন যে ফেরাউনের তত্ত্বও কিন্তু টিকে নাই, সাদ্দাদের তত্ত্বও কিন্তু টিকে নাই, কোন জালেম শাহীর কোন তত্ত্ব টিকে নাই। আজকে জুলুমের স্টেপ ঘোরা যখন আপনি চালাবেন, আপনিও ভালো করে লিখে রাখেন, আপনার তত্ত্ব জালের বাংলার জমিনে টিকবে না, বঙ্গোপসাগরে টিকতে হবে না। আমি বলবো সচেতন যারা ছাত্র রয়েছেন, আজকে বাংলাদেশের যারা নাকি সচেতন দেশ প্রেমিক যারা নাকি আমার জনগণ রয়েছেন, আমার ভাইরা রয়েছেন, আমি বলবো সর্বদিক থেকে সর্ব জায়গা থেকে সবাই আজকে অন্যায় প্রতিবাদে আমাদের মুখ খুলতে হবে এবং প্রয়োজন হলে আমরা এই অন্যায় প্রতিবাদে রাজপথে নামবো এবং বাংলার জমিনে দেব ইনশাআল্লাহ প্রস্তুত করব। সাথে সাথে আমি সকলকে একটা আহ্বান জানাবো, আমাদের এই দেশ স্বাধীন করার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, আমার অনেক মা সন্তান হারিয়েছিল, আমার মেয়েরা স্বামী হারা হয়ে বিধবা হয়েছিল। আজকে অনেক সন্তান বাপকে হারিয়ে এতিম হয়েছিল। এই দেশ স্বাধীন করতে গিয়ে বহু মানুষ বন্ধু হয়েছে, কিন্তু সেই দেশ নিয়ে বর্তমান সরকার ভারতের সাথে যে ধরনের চুক্তির মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছে, সেখানে আমরা ভয় করছি, ভয় পাচ্ছি। আমরা চিন্তা করেছি যে আমাদের এই দেশ আর স্বাধীন থাকবে কিনা, কারণ বিদেশ সহ বিভিন্ন কোন চুক্তি করতে হলে বাংলাদেশের সংবিধানের ভিতরে রয়েছে যে সংসদে আলোচনা করতে হবে, জনগণের মতামত নিতে হবে, এর পরে বিভিন্ন চুক্তি স্বাক্ষর বা চুক্তি করতে পারবে। কিন্তু আমাদের বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় নাই, এই জন্য আমরা সবসময় বলে থাকি অবৈধ সরকার। তাহলে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী সে অবৈধ প্রধানমন্ত্রী, এর জন্যই তো সে আজকে জনগণের এবং আজকে সংসদ বা আজকে সংবিধানের কোনো তোয়াক্কা না করে আজকে গোপনে অন্ধকারে আধারে এক মন্ত্রী বলেছিল ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রী। এরকম স্বামী স্ত্রীর সম্পর্কটা তো গোপনেই হয়। এরকম একটা গোপনে সুন্দর একটা চুক্তির মাধ্যমে আমাদের দেশের মধ্যে যে আজকে আমরা লক্ষ্য করেছি যে এই 10টা স্বাক্ষর চুক্তি যে করেছে, সমঝোতা বলেন যাই বলে, একটা বাংলাদেশের ছোট্ট কোনো আমাদের কাঙ্ক্ষিত বা আমাদের কোনো লক্ষ্য বা আমাদের কোনো স্বার্থ এই চুক্তির মাধ্যমে আমরা বাংলাদেশে কোনো স্বার্থ পাই নাই, বরঞ্চ আমরা যা পেয়েছি সবই ভারতের স্বার্থেই হয়েছে। ইউরোপের সঙ্গে তুলনা করা হয়, ইউরোপে নাকি এক দেশ থেকে আরেক দেশে যায়, সেখানে কোনো সমস্যা নাই। বাংলাদেশ আর ভারত কি এক? হ্যাঁ, এক ইউরোপের আরেক দেশে যেতে হলে কোনো ভিসা লাগে? সেখানে কোনো কাঁটাতারের বেড়া আছে? সেখানে কোনো কাঁটাতারের বেড়ার কাছে পাখির মতো গুলি করে করে মানুষকে হত্যা করা হয়? কিন্তু ভারত আজকে আমাদের এই 10-12 বছরের ব্যবধানে প্রায় 1000-এর উপরে আমাদের বাংলাদেশের মানুষকে নির্বিচারে একেবারে অন্যায়ভাবে
পাখির মতো গুলি করে হত্যা করেছে, কিন্তু আমাদের দেশের সরকার এর প্রতিবাদে কোনো জোরালো কোনো ভূমিকা, কোনো পদক্ষেপ নেয় নাই। শুধু তাই নয়, একটু আগে আপনারা শুনছিলেন 16-18 কিলোমিটার রাস্তা ট্রানজিটের জন্য নেপাল ভুটান। আমরা বারবার ভারতের কাছে চাওয়ার পরেও ভারত এতটুকু স্বার্থ আমাদেরকে দেয় নাই। এটা আন্তর্জাতিক আইন, ট্রানজিট দিতে হয়। কিন্তু আজকে প্রায় 200 কিলোমিটারের মতো সেখানে তাদেরকে ট্রানজিট নয়, করিডোর। ট্রানজিট বলা হয় এক রাষ্ট্রের ভিতর থেকে অন্য রাষ্ট্রে যায়, কিন্তু যেই রুট তাদেরকে দেওয়া হয় বা দেওয়া হইতেছে বা দেওয়ার জন্য চুক্তি করেছে, সেই রুট থেকে ভারতের ভিতর থেকে অন্য দেশে যাওয়ার কোনো রাস্তাই নেই। তাহলে এটা ট্রানজিট নয়, এটা সম্পূর্ণ একটা করিডোর, সব ভারতের সাথী। তাও আবার রেল পাহারা দেবে ভারতের সোলজার, সেনাবাহিনী, তাদের তো এই কথার মাধ্যমে, এই চুক্তির মাধ্যমে কি বহন করে? হায়দ্রাবাদের কথা শুনছে, বিভিন্ন কথা আমরা শুনেছি। 53 বছর স্বাধীনতার বয়সে ভারত আমাদের পাশের রাষ্ট্র, তাদের সাথে সুসম্পর্ক আমাদের থাকবে, কিন্তু পড়শি যদি বেকায়দায় হয় আমাদের তো সতর্ক থাকা লাগবে। এই পড়শি 53 বছর বয়সে স্বাধীনতার আমাদের ছোট থেকে ছোট কোন স্বার্থ তাদের থেকে আমরা পেয়েছি, এরকম ইতিহাস 53 বছরে নাই। বরং আমরা কি দেখেছি? আন্তর্জাতিক আইন, পানি যে একটা আন্তর্জাতিক আইন রয়েছে, নদী পানি, সেখানে ভারত অবৈধভাবে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে আজকে ফারাক্কা বাঁধ সহ বিভিন্ন টিপাই মুখ বাঁধ সহ বিভিন্ন আমাদের বাংলাদেশকে মরুভূমি বানাবার ষড়যন্ত্র করছে। আমরা আজকে সমাবেশ থেকে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে দেশ শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার নয়, এ দেশ শুধু যারা আওয়ামী লীগ করে তাদেরই নয়। এ দেশে আমরা এখানে যারা বসে রয়েছি, এখানে আমরাও এই মাটিতে জন্মগ্রহণ করেছি। এই দেশের জন্য আমাদের ত্যাগ, এই দেশের জন্য আমাদের আন্তরিকতা, এই দেশের জন্য আমাদের ভালোবাসা রয়েছে। এই দেশ নিয়ে কেউ ছিনিমিনি করবে আর আমরা বসে বসে দেখব, এটা কখনোই হতে পারে না, হতে দেওয়া হবে না। সেই হিসাবে আমি যুব সমাজকে বলবো, আসো অন্যায় প্রতিবাদে, দেশ রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, মানবতার কল্যাণের জন্য প্রশাসন সহ, সাংবাদিক সহ এবং যারা আওয়ামী লীগ করে তারা হয়তোবা দেশ আজকে তারা স্বাধীন করেছে, এই একটা এর কারণেই তারা হয়তোবা আওয়ামী লীগ করে, কিন্তু বর্তমানে আওয়ামী লীগের যে আচরণ, বহু আওয়ামী লীগের সাথে আলোচনা করে দেখেছি, তারা তাদের এই কাজকে পছন্দ করে না। সেই হিসেবে আসেন, দেশ রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, মানবতার কল্যাণের জন্য আমরা সবাই একত্রিত হই। আমরা দেশের স্বার্থ রক্ষার জন্য, আমরা এর প্রতিবাদে আমরা সবাই পদক্ষেপ গ্রহণ করি। ইসলামের রক্ষার জন্য আমরা সবাই পদক্ষেপ গ্রহণ করি, মানবতার কল্যাণের জন্য আমরা সব পদক্ষেপ গ্রহণ করি। আর এই পদক্ষেপগুলো অন্যায় প্রতিবাদে, ন্যায় প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় কাজ, দায়িত্ব যুবক সমাজের। এই আমার যুবকদেরকে বলবো, তোমাদের পাবনা পশ্চিম জেলা যে আলহামদুলিল্লাহ তোমাদের কার্যক্রম আমরা অত্যন্ত খুশি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো বরকত দান করুক, সর্বদিক থেকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।